ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই শুরু হয়েছিল ছাত্র সংসদ। শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে ডাকসুর। বিশেষ করে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে ডাকসু নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে এই ছাত্র সংসদকে কেউ কেউ দ্বিতীয় সংসদ হিসেবেও গণ্য করে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এবার প্রতীক্ষা ফলাফলের। সকাল থেকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলেও বেলা যত গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে অভিযোগের পরিমাণ। সবকিছু মিলিয়ে কেমন হলো এবারে ডাকসু নির্বাচন? ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটবে কি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন ও আইনজীবী সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন খায়রুল কবির খোকন, সাবেক জিএস ডাকসু ও যুগ্ম মহাসচিব বিএনপি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। খায়রুল কবির খোকন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এবার আমরা ফলাফলের প্রতীক্ষায় রয়েছি। কিন্তু আমরা অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টি যদি আনি, সকাল থেকে আমরা দেখলাম যে শিক্ষার্থী এবং প্রার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, কিন্তু বেলা যত গড়িয়েছে পাল্লা দিয়ে কিন্তু অভিযোগের পরিমাণটাও বেড়েছে। সবকিছু মিলিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন নির্বাচন হলো? ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। সম্মানিত সহ আলোচক, সম্মানিত সঞ্চালক, সম্মানিত দর্শক শ্রোতা, এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত যে দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। অনেক কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, এবং এটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা চলছে এবং আমাদের একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনটা সবারই প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজকের এই যে আমরা আশা করেছিলাম যে এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে, অবাধ, গ্রহণযোগ্য এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটি গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা সবাই জানি। যে দেশের সকল ক্রান্তিকালে, দেশের সংকটে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের আর ডাকসুর সক্রিয় ভূমিকা। ডাকসুকে কেউ আখ্যায়িত করেছেন মিলি পার্লামেন্ট, সেকেন্ড পার্লামেন্ট, এবং আমাদের দেখেছেন যে ডাকসুকে বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সুযোগার পাদপীঠ। সকল আন্দোলনেই এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান স্বাধীনতা যুদ্ধ, সর্বোপরি ৯০ সফল ছাত্র গণ অভ্যুত্থান, সর্বশেষ দীর্ঘ ১৬ বছরের পরবর্তীতে যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমাদের বিজয় হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে, দানবীয় সরকার, মাফিয়া সরকার বিদায় হয়েছে। তো সেই মুক্ত পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, একটি ইন্টারিম গভর্নমেন্টের সরকারের অধীনে একটি মুক্ত পরিবেশে আমরা যখন সবাই মানে চাচ্ছি যে বাংলাদেশের মানুষের যে আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, ভোটাধিকার প্রতিষ্ঠা হোক। দীর্ঘ ১৬ বছর এই দেশের মানুষ তারা ভোটাধিকার দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে এবং আমি আর দামি হয়েছে। আমরা দেখেছেন বিনা ভোটে ১৫৪ জন বিজয়ী হয়েছে। এগুলো আমরা দেখেছি কি অবস্থার সৃষ্টি হয়েছিল, এবং সেই প্রেক্ষিতে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়েও আমরা দেখলাম যে বর্তমান এই সরকার এবং নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম মার্চে, মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে, সেকেন্ড উইকের দিকে, আমাদের ১২ তারিখে সম্ভবত একটি রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের। সেটা নিয়ে মানুষের মধ্যে যখন আশার সঞ্চার এবং স্বস্তির নিঃশ্বাস যে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে, মানুষ সেই প্রহর গুনছে। তার প্রাক্কালে ডাকসু নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডাকসু নির্বাচনটা মানে সুষ্ঠু হোক, যে নির্বাচনের একটা ইতিবাচক মানে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, যে মানুষের যে দীর্ঘদিনের যে মানে তারা যে ভোটের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সচেতন। এখানে তাদের পছন্দের প্রার্থীকে, দলকে তারা ভোট দিয়ে নির্বাচিত করে তারা ডাকসুতে নির্বাচিত করবে। তাদের সেই দাবি দেওয়া, জাতীয় সমস্যা এবং শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষাঙ্গনের সমস্যা, শিক্ষার অনুকূল পরিবেশ, সব কিছু মিলিয়ে তারা এই ধরনের একটি ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আসবে। যদিও কিছুটা সংশয় প্রকাশ করেছে কেউ। আজকে প্রথম থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল দিয়েছে, সে আমাদের আবিদ হামিম ময়েদ, তারা কিন্তু 12টি সুস্পষ্ট অভিযোগ দায়ের করেছে। মানে নির্বাচন মানে যে কারচুপি বা রিঙ্গিং হয়েছে এবং সুষ্ঠুভাবে হয়নি, ব্যালটে মানে আগের থেকে তারা কোনো একটি
সংগঠনের পক্ষে তারা ভোট দিয়েছে কর্তৃপক্ষ। আমরা জানি যে কার্জন হলে বোধহয় একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পুলিং অফিসারকে। সেখানেও মানে সেখানে সে একটা দলের প্রার্থীর পক্ষে দিয়েছিল। একজন শিক্ষক আমরা দেখেছি যে সেও প্রকাশ্যে আমাদের দলের একজন প্রার্থীকে হুমকি দিয়েছে। তো এই ধরনের মানে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত। এখন আমাদের দেখার বিষয় যে নির্বাচনে আমাদের প্রায় 70% কাছাকাছি বোধহয় সোফার আইন, যতটুকু আমি জানি সর্বশেষ 4টা বন্ধু সেখানে তারা ভোটাররা সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রায় 40,000-এর মতো ভোটার ছিল, ছাত্রী সংখ্যা বোধহয় 18,000-19,000-এর কাছাকাছি, আর ছাত্র মানে সংখ্যা বোধহয় ছিল 21,000-এর কাছাকাছি। তো তারা আবাসিক অনাবাসিক, তো সেখানে ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু আমাদের ক্যাম্পাসে অনাবাসিক থেকে তারাও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে। তারা দেখেছে বিগত আন্দোলনে সক্রিয়ভাবে দৃশ্যমান কারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছে এবং ছাত্র আন্দোলনকে তারা মানে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গেছে। সেই দিক থেকে বিবেচনা করে তারা নিশ্চয়ই তাদের সুচিন্তা মতামত তারা দিয়েছেন। তারা তো আর মানে কোনো রকম লোভ লালসাময় অর্থের বিনিময়ে তো ভোট হয় না, মানে তারা বিক্রি হবে না, সেই তাদের সেই মূল্যবান ভোটটা তারা হয়তো প্রয়োগ করেছেন। আমরা আশা করব যে এখন আমাদের মানে রেজাল্ট পাওয়ার প্রতীক্ষায় রয়েছি, সেই রেজাল্টটা যেন কোনো ম্যানিপুলেট না হয়, কোনো রিগিং না হয়। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে যেহেতু বিতর্ক রয়েছে, ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর নিয়ে বিতর্ক আছে, তারা একটি বিশেষ দলের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি দুর্বলতা রয়েছে। তা আশা করব বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে সমুন্নত রেখে, যে বিশ্ববিদ্যালয়ের যে অতি গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসকে একবার শুধু 73-এ ছাত্রলীগের ওরা ব্যালট বক্স চিন্তাই করে নির্বাচন ভণ্ডল করেছিল, এবং 2019-এ যে নির্বাচন হয়েছিল যে ফেসিবাদের আওয়ামী লীগের আমলে, সেই নির্বাচনে কিন্তু পক্ষপাত এবং তারা রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অনেক মানে প্রলম্বিত করেছিল, দীর্ঘ সময় পর তারা দিয়েছিল। সেখানে মানুষ সবার মানে যারা তাদের দৃষ্টি দ্বারা সেখানে অবজার্ভ করেছেন যে সেখানে কিন্তু তারা মানে ম্যানিপুলেট হয়তো করেছে এবং নির্বাচনের রেজাল্টও তার ইচ্ছা মতো দিয়েছে এরকম মনে করেছে অনেকেই। তো সেই রেজাল্ট প্রপারলি হয়নি এবং সেখানে কিন্তু বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি ওরা। 2019 ছিল ডাকসু নির্বাচনে, এবার কি দলীয় প্রভাব মুক্ত ডাকসু নির্বাচন হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি দলীয় কোনো আমি জাকসু 90-এর ডাকসুতে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমরা জাকসুতে 21টি পদে মানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে আমরা নিরঙ্কুশ বিজয় হয়েছিল। হলগুলিতে 16টার মধ্যে 14টি হলে আমরা সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে বিজয়ী হয়েছিলাম। এবং আমরা বিজয়ী হওয়ার পরে এখন আমরা জাতীয় রাজনীতি, আমি দলের এখন যুগ্ম মহাসচিব, সেখানে আমাদের প্রিয় ক্যাম্পাস দীর্ঘদিনই পদচারণা করেছি সেই ক্যাম্পাসে আমরা যেহেতু একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যে একটা আচরণবিধি তারা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র সংগঠন সবাই মিলে, যে বাইরের কাউকে আমন্ত্রণ করা হবে না। আমরা প্যানেল পরিষদ যেতে পারি নাই, আমাদের প্রার্থীর পক্ষে গিয়ে হলে বা মানে ডাকসুতে গিয়ে তাদেরকে সাথে সাক্ষাৎ করা, মধুতে যাওয়া বা তাদের পক্ষে প্রচার প্রপাগান্ডা করা, সেটা করার সুযোগ হয়নি। যেহেতু নীতিমালা হয়েছে যেখানে মিছিল মিটিং করা, পোস্টার সাজানো বা ব্যানার লাগানো যাবে না, বাইরে কেউ আসতে পারবে না, এবং সেটা একটা নীতিমালা তৈরি করেছে ওরা, আর আচরণবিধি, সেগুলো আমরা ঠিক আছে। তারপরেও আমরা নির্বাচনটা বা সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ হোক, আমরা সেটা আমাদের প্রত্যাশা। আমাদের যাওয়াটা বড় মুখ্য বিষয় না, আমাদের নির্বাচনটা সুষ্ঠু হলো কিনা, সাধারণ ছাত্ররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলো কিনা, বা কর্তৃপক্ষ যারা ভোটটাকে গ্রহণ করেছেন, যারা দায়িত্বে ছিলেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা নিরপেক্ষতার ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ ইম্পার্শিয়ালি তারা দায়িত্বটা পালন করবেন। সেখানে যে মানে যারাই নির্বাচিত হবেন তাদের নির্বাচনটার ক্ষেত্রে তারা সেখানে নিরপেক্ষ থেকে ঘোষণা দিবেন, যেন কোনো রকম, কারণ এটা তো এখন দলীয় সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এখানে আমরা রাজনৈতিক প্রভাব থাকার কথা না, এখানে কোনো পেশি শক্তি বা কোনো রকম কারো খুশি করার কোনো বিষয় না। তার বিষয় হলো যে এই যে যারা প্রতিনিধিত্ব করছেন, মানে যারা মানে দলের পক্ষ থেকে প্যানেল দিচ্ছেন বা স্বতন্ত্রতে করছেন, যে এই তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে বা যে জুলাই আগস্ট আন্দোলনে এত বড় বিজয় হওয়ার পরে তার এই আকাঙ্ক্ষা অনেক প্রার্থী হয়েছে। আমি প্রায় ডাকসুতে বোধহয় মানে প্রায় 250-এর মতো, তারপরে সব মিলিয়ে 700-এর মতো প্রার্থী হয়েছে। বিপি বোধহয় 48, 19 জন বোধহয় জিএস, এবং 23 জন বোধহয় এজিএস প্রার্থী হয়েছে। এটা আমাদের ভালো, এবং ছাত্রীরা অনেক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে, এটা একটা ইতিবাচক দিক।
তো আমি মনে করি যে এটা এই উৎসবমুখর পরিবেশটা যে একটা সহ অবস্থান ক্যাম্পাসে, একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, যেন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। আমরা সেই বাকি সময়গুলো আমরা দেখতে চাই যে এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ইতিমধ্যে আমাদের অভিযুক্ত করা হয়েছে পক্ষপাতিত্ব নিয়ে, যে রিগিং করা বা পক্ষপাতিত্ব করা, বোর্ডের ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি সূক্ষ্মভাবে করা হয়েছে, তো এই বিষয়গুলি অবশ্যই তদন্ত করে বা আমাদের যারা সাথে সংশ্লিষ্ট তারা দেখবেন। এখন তো ইন্টারনেট কম্পিউটার যুগ, এখন সমস্ত ফেসবুক রয়েছে, এবং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, তারা এত বেশি ফোকাস হয়েছে এখানে, মানে এত নিখুঁতভাবে তারা অবজার্ভার করছেন, লাইভ হয়েছে প্রোগ্রামগুলো সেখানে। এখানে তো আমার মনে হয় যে তারা এর মধ্যেও তারা যে সূক্ষ্ম কারচুপির অভিযোগগুলো, যে স্পেসিফিক অভিযোগগুলো করা হয়েছে সুস্পষ্টভাবে, আমি সেগুলা তদন্ত করে দেখা হোক, যাতে এই বিষয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ জানাচ্ছি খায়রুল কবির খোকন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমরা স্বাধীনতা উত্তরের সময়টা যদি তুলে ধরি, আজকে নিয়ে 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এবারই প্রথম দল নিরপেক্ষ সরকারের অধীনে ডাকসু নির্বাচন হলো। সব মিলিয়ে কেমন হলো এবারের নির্বাচন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই সহ আলোচক ডাকসুর সাবেক জিএস খোকন ভাই আমাদের মাঝে আছেন। আজকের এই অনুষ্ঠানটা খুবই প্রাসঙ্গিক এই কারণে, এবং আপনার প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক, যে এই নির্বাচনটা একটা অভিনব নির্বাচন। কারণ ডাকসুর ইতিহাসে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 102 বছরের ইতিহাসকে বিবেচনা করি, এই ডাকসু নির্বাচনের যে রাজনৈতিক অবয়ব, এটি এর আগে কখনো ছিল না। আমরা এর আগে দেখেছি যে অন্যান্য ডাকসু নির্বাচনগুলো যে মাত্রায় দলীয় লেজুর ভিত্তি দ্বারা আচ্ছন্ন ছিল, এবারে নির্বাচন দলীয় লেজুর ভিত্তির অনেকটা বাইরে এসে অনেক বহুমাত্রিক ন্যারেটিভ আমরা সেখানে দেখতে পাচ্ছি। যেমন ধরেন, আমরা যদি প্যানেলের নামগুলো দেখি, অন্যান্যবার কিন্তু এইভাবে নামকরণ করে প্যানেল ছিল না। আগে ছিল ছাত্র সংগঠনের নামে প্যানেলটাই ছিল প্রধান, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে প্যানেলগুলোর নামটা পাল্টে গেছে। অর্থাৎ এবারের ডাকসু একটা নয়া রাজনীতিকে নির্মাণ করছে, এবং এই যে কনস্ট্রাকশন প্রসেস অফ নিউ পলিটিক্স, এইটা কিন্তু আগে দেখা যায়নি। যেমন ধরেন, আমি যদি একটা প্যানেলের নাম বলি, যে অপরাজয় 71, অদম্য 24, প্রতিরোধ পর্ষদ, এই যে নামগুলো, এই নামগুলো থেকে বোঝা যায় যে আগে যেই নামে ইলেকশন হতো ডাকসুতে, ঠিক এইভাবে কিন্তু একই প্যাটার্নে। হাসান তারিক চৌধুরী, আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের নীরব ভূমিকা, ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে দিনভর আমরা দেখেছি নানা অভিযোগ উঠেছে। সেই সঙ্গে নির্দিষ্ট কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। এই অভিযোগগুলোকে কিভাবে দেখছেন? দেখেন, এটা তো হলো আমাদের খাসলত, আমরা তো মডার্ন হতে পারি নাই। আমরা এই বিগত স্বৈরাচারের আমলে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে চিত্র আমরা দেখেছি, আমরা আশা করেছিলাম যে এখান থেকে আমরা শিখবো, আমরা নিজেদেরকে কারেক্ট করব। কিন্তু আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে অভিযোগগুলো উঠছে, আমরা দেখছি যে খুবই পরস্পর বিরোধী, ত্রিমুখী অভিযোগ। কেউই অভিযোগের বাইরে থাকছে না। আমি যদি কারো নাম উল্লেখ না করেই বলি, তো এখানে অল্টারনেটিভটা কি? অল্টারনেটিভটা হলো, দেখেন যে সাধারণ শিক্ষার্থী বা ভোটাররা, তারা হলো এখানে অল্টারনেটিভ। তারা কিন্তু আচরণবিধি মেনে ভোট সুষ্ঠুভাবে দিয়ে তারা নিজেরা ভোটাররা কিন্তু মারামারি করেনি, সমর্থকরা একে অপরকে গালাগালি করেনি, কোনো নুইসেন্স তারা করেনি, কোনো অশ্লীলতা তারা করেনি, এবং কোনো সহিংসতাও তারা করেনি। এই যে সহিংসতা মুক্ত পরিবেশে যে নির্বাচনটি তারা করলো, তাদের বিরুদ্ধে কেউ একটা অভিযোগের তীর তুলতে পারলো না, কিন্তু তীরটা উঠছে অথরিটির বিরুদ্ধে। এবং যেহেতু আমার শ্রদ্ধেয় সহ আলোচক বড় ভাই একটু আগে বলেছেন যে মাননীয় উপাচার্য মহোদয়ের এক সম্পর্কে কথা আছে, তিনি একটি বিশেষ দলের প্রতি সহানুভূতিশীল। এই যে বললাম না, এই যে প্রবলেমগুলো, এটাই আমাদের ডেমোক্রেসির সংকট। আমরা তো আশা করেছিলাম যে গোটা দেশ যখন একটা নির্বাচনের আশায় মুখিয়ে আছে, যে দ্রুত দেশে একটা নির্বাচন হবে, এবং অভিযোগ আছে উনি বলেছেন, তো আমাদের গোটা দেশটা যখন একটা জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, দেশে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটবে, তার আগে ডাকসু ইলেকশনটা যদি আরো বেটার হতো, তাহলে এটা আমরা বলতে পারতাম যে আমরা সত্যিকার অর্থেই বোধহয় একটা নির্বাচনের ট্রেনে উঠতে পেরেছি। তো আমি মনে করি যে এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার, এবং যদি হয়ে থাকে এটার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থায় থাকা দরকার, যাতে করে ভবিষ্যতে কোনো নির্বাচনে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি আর কেউ উচ্চারণ করতে যাদের না হয়। আমি মনে করি যে এবারে নির্বাচনে যারা ভোটার, একটা অনেক তাৎপর্যপূর্ণ দিক এবারে নির্বাচনে রয়েছে, সেটি হলো আপনি দেখেন যে
39,874 জন ভোটারের মধ্যে 18,959 জন নারী শিক্ষার্থী ভোটার, যারা মাত্র 5টি হলে থাকে। আর মাত্র 2,000 বেশি সংখ্যায় 20,000 ভোটার হলো ছাত্র, যারা 13টি হলে থাকে। এখান থেকে আমরা কি চিত্র পাই? চিত্র পাই হলো এই যে 5টি হলে 18,000 ভোটার গাদাগাদি করে থাকে, আর 13টি হলে 20,000 ভোটার থাকে। এই যে নারী ভোটাররা, তারা যে আজকে ভোটের মাঠে যে সক্রিয়, এটা কিন্তু একটা অধিকারের জায়গা থেকে তারা এসেছে, এবং তারাই কিন্তু নির্বাচনের এক্স ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো কিন্তু বিয়ন্ড পলিটিক্যাল চামচাগিরি বা পলিটিক্যাল লেজুর বৃত্তির বাইরে এক ধরনের সাধারণের আওয়াজ আমরা কিন্তু এবারে নির্বাচন দেখতে পাচ্ছি, এবং এইটা ওই কারচুপির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অবশ্যই এটা জারি থাকবে, বহাল থাকবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিফ চৌধুরী। খায়রুল কবির খোকন, যেমনটি আইন উপদেষ্টা বলেছেন, ডাকসু নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কি কি প্রভাব ফেলবে বলে মনে করেন? হ্যাঁ, একটি প্রভাব তো অবশ্যই ফেলবে, কারণ যেহেতু মানে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, মানে তৎকালীন পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি, যে তাদের যে দীর্ঘদিন যে ভোট দিতে পারেনি, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবার তারা সংসদে পাঠাবে, বা একটা সুন্দর অনুকূল গণতন্ত্র উত্তরণের জন্য ভোটের কোনো বিকল্প নেই। তো সেখানে ওই ডাকসু নির্বাচন যেহেতু জাতীয় নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় জাতীয় নির্বাচন, এই ডাকসু নির্বাচনটা যদি বিতর্কের ঊর্ধ্বে থেকে সুন্দর সুষ্ঠুভাবে হয়, যে একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো, যেই দল কেউ না কেউ তো বিজয়ী হবে, কেউ পরাজিত হবে, এটি সবই, জয় পরাজিত হবেই, এটা তো নিয়ম, তাই না? গণতন্ত্রের তো মেনে নিতে হবে। সেখানে সেটাকে মনে করি যে আমাদের গণতন্ত্রের স্বার্থে, সেটা ওরা বলছে যারা বিজবে তারাও, আমাদের যারা প্রার্থী তারা অনেক সুন্দর সুন্দর কথা বক্তব্য রেখেছে, যে যারা আমরা বিজয় পাবো, যারা পরাজিত হবে সবাই বলবো যে আমরা সবারই বিজয় হয়েছে। যেহেতু আমাদের মানে গত 5ই আগস্টে যে আমাদের বিজয় হয়েছে, তখন আমরা হয়তো আমরা তো শহীদ হতে পারতাম, শাহাদাত বরণ করতে পারতাম। এখন আমরা এই মুক্ত পরিবেশে আমরা পারস্পরিক আমরা প্রতিনিধিত্ব করছি, কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা চাই যে একটা মডেল, একটা গণতন্ত্রের একটা মডেল সুন্দর সহ, এটা যেন জাতি দেখুক। জাতি তো প্রত্যাশা করে ডাকসুর কাছে। ডাকসু তো শুধু ছাত্র সমাজের শুধু দাবি দেওয়া নিয়ে করেন, ডাকসু জাতীয় রাজনীতি নিয়েও কথা বলছে। অতীতে আজকে যারা জাতীয়, আমরা জানি যে ডাকসার নেতা যারা আছেন আজকে অধিকাংশই ডাকসু থেকে বেরিয়ে আসছেন, ডাকসুর নেতৃত্বে আসছে, ওই ডাকসুর থেকে, হল সংসদ থেকে বেরিয়ে আসছে। এখন সেখানে জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, এটার জন্য বরাবরই ডাকসু ছিল সোচ্চার প্রতিবাদী কণ্ঠ। তাই আমি মনে করি যে এই ডাকসুর কাছে প্রত্যাশা এই দেশের জনগণেরও বেশি, ছাত্র সমাজের রয়েছে, এটা থাকাটাই স্বাভাবিক। তাই মনে করি যে তাই মনে করি যে এটা একটা মডেলই হবে, যে নির্বাচনটা আমরা আশা, বা আমাদের দলের পক্ষ থেকে আমাদের অনেক কিছু রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা ডাকসু নির্বাচনের মানে যত অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করেছি। আমাদের ছাত্র সংগঠনগুলোকে বলেছি যে নির্বাচন, আমরা বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের মৌলিক অধিকারের পক্ষে। জনগণ যাকে, ছাত্র সমাজ যাকে ভোট দিবে সেটাকে আমরা মেনে নিতে হবে। সেই মেনে নেওয়ার জন্য আমরা একটা উদাহরণ সৃষ্টি করি। আমরা তো সারা জীবন লড়াই করেছি গণতন্ত্রের জন্য। মানে আমরা তো অতীতের মতো তো মানে জোর জবরদস্তি করে ক্যাম্পাস দখল করে, একতরফা নির্বাচন করে, মানে ব্যালট বক্স ছিনতাই করে, বা প্রতিপক্ষকে বিতাড়িত করে, তাদেরকে পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে বের করে দিয়ে তারা সেখানে এককভাবে ক্যাম্পাস দখলের যে অতীতে আমরা দেখেছি, যেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে কাজগুলো, দানবীয় সংগঠন যে কাজগুলি করেছে, সেটা তো আমরা চাই না পুনরাবৃত্তি হোক। আবার ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, ছাত্রদের হাতে যেন আবার কোনো ছাত্র যেন নিগৃহীত না হয়, সেজন্য মানে এখনো সেই ট্রমাটা বহন করছে, তারা কিন্তু এখনো সেই কলঙ্কিত ছাত্র রাজনীতির অধ্যায় থেকে বেরোতে পারেনি। না, বেরোতে হবে, সেটা বেরোতে হওয়ার জন্য আমরা সেই কালচারটা শুরু করতে হবে। সেই জন্য আমি মনে করি যে এটা যে ওই শিক্ষা থেকে শিক্ষা নিতে হবে, তোমার ইতিহাস থেকে কি কারণে আওয়ামী লীগের মতো 76 বছর একটি পুরাতন দল আজকে উৎখাত হয়ে গেল। উৎখাত হয় না কোনো দল, সেখানে আজকে তারা নাম উচ্চারণ করতে পারছে না, তারা একটা মিছিল মিটিং সমাবেশ করার তাদের কোনো রকম নৈতিক অধিকার নেই। গণহত্যা করার কারণে, তারা মানবতা বিরোধী অপরাধ করার কারণে আজকে জনগণ তাদের
প্রত্যাখ্যান করেছে, আজকে তাদের রাজনীতি করার অধিকার হারিয়েছে। তো এই ধরনের এই থেকে শিক্ষা নিতে হবে তো আমাদের, কি কারণে তাদের করুণ পরিণতি হলো। এত বছর একটা পুরনো দল, তাদেরও তো রাজনীতিতে একটা অবদান ছিল এক সময়। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। খায়রুল কবির খোকন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলের সংগঠনের অধীনে আবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো চলে যাবে কিনা, এমন প্রশ্ন কিন্তু শিক্ষার্থীদের মনে ঘুরপাক খাচ্ছে। সেই সঙ্গে লেজুর ভিত্তির রাজনীতির অবসান হবে কিনা সেটিও একটি প্রশ্ন। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঐতিহ্যের পুনর্জাগরণ নাকি কালো যুগের পুনরাবৃত্তি, কোনটি? না, অতীতে তো দলীয় প্যানেলই অনেকে ডাকসুতে নির্বাচিত হয়েছে। তখন সাধারণ ছাত্রছাত্রীরা কি মেনে নেয়নি? তখন কি এ ধরনের কোনো আশঙ্কা ছিল? এখন কেন এই শঙ্কাটা হচ্ছে? অতীতের এই যে দীর্ঘ 16 বছরের যে আমাদের অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, সেটা থেকে আমাদের তো সে আজকে মানে যে সেটা থাকাটাই স্বাভাবিক। অনেকে বলে যে চুন খেয়ে মুখ ফুলে দই দেখলে ভয় পায়, মানে এই ধরনের মানে আশঙ্কা থেকে হয়তো কেউ হয়তো বলতে পারে যে বিরোধিতার জন্য। লেজুর ভিত্তিটা হতে আপত্তিটা কোথায়? কারণ লেজুর ভিত্তি হওয়ার ক্ষেত্রে ক্যাম্পাসে আমার করলে দলীয় রাজনীতি প্রতিনিধিরা থাকার ক্ষেত্রে তো আমি কোনো রকম দেখি না, মানে কোনো রকম নেগেটিভ কিছু দেখি না। কিন্তু বিষয় হলো যে আমরা সেখানে প্রভাব বিস্তার করছি কিনা, এবং বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার অনুকূল পরিবেশের ক্ষেত্রে তারা মানে পক্ষ হিসাবে দাঁড়াচ্ছে কিনা, বা তারা এখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কিনা, সেটা হলো বড় বিষয়। যে সেখানে যদি সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের সেখানে তাদের যে মৌলিক বিষয়গুলি, দাবি দাওয়াগুলি, সেগুলো যদি তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, এবং সিটে বরাদ্দের ক্ষেত্রে যদি মেধার ভিত্তিতে সিট বন্টন হয়, এবং সেখানে যে গেস্ট রুম কালচার, যেটা তাদেরকে শারীরিক লাঞ্ছিত করা না হয়, বড় ভাই যে সংস্কৃতি, তাদের সালাম না দিলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট হতে হয়, এই ধরনের গণরুম এগুলো যদি না থাকে, এখন সেখানে যদি সেশন জট না হয়, পরিবেশ বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলি যদি অধিকার আদায় হয়, মানে তাদের পরিবহন সমস্যা, আবাসিক সমস্যা, বেকার সমস্যা, এইগুলো যদি মোটা দাগে যে সমস্যাগুলি আমরা ফেস করছি আর কি, ছাত্ররা যেটা করে থাকে, সেইগুলো যদি হয়ে থাকে, তাহলে আমাদের দলীয় রাজনীতি এবং লেজুরবাদী রাজনীতি করতে বাধা কোথায়? আমি তো সে কোনো বাধা দেখছি না। সেটা মানসিকতার হলো বিষয়, যে আমি কিভাবে আমি ক্যাম্পাসে আমি আমার আধিপত্য বিস্তার করব, পেশি শক্তি দিয়ে আমি কি আমার একক aধিপত্য বিস্তার করছি কিনা, সেটা হলো দেখার বিষয়। অবশ্যই হতে হবে। শিক্ষা নিয়ে আমাদের যে অতীতে যে ঘটনা ঘটেছে, তার থেকে আমাদেরকে শিক্ষা তো নিতে হবে, জাতীয় রাজনীতি নিতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও নিতে হবে, আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। তাহলে একই পথে নিতে হবে। আগামী দিনে যদি আমরা একই পথে হাঁটি, যে কারণে এত বড় মানে বিপ্লবের মধ্যে দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের অর্জনটা, এই যে শহীদ হলো যে আবু সাইদ থেকে শুরু করে ওসিম আকরাম, আমাদের তাহমি থেকে শুরু করে যারা এই প্রায় 2000-এর বেশি জীবন দিয়েছে, 33,000-এর মতো আহত হয়েছে, পঙ্গু হয়েছে অনেক, চিরতরে অন্ধ হয়েছে অনেক আমাদের হাজার হাজার আমাদের শিক্ষার্থীরা। তো তাদের শহীদ এবং তারা যে শহীদ হয়েছে, তারা যে শাহাদত বরণ করছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, তাদের শহীদের কোনো মূল্য নেই? তাদের থেকে আমরা শিক্ষা নিব না যে আমরা বারবার কি একই পথে হাঁটবো? তো এর থেকে আমার মনে হয় যে সবার শিক্ষা নেওয়া উচিত, মানে যার যেন এই ধরনের পরিবেশ তৈরি না হয়, মানে যার যার গণতান্ত্রিক যে আচার আচরণের ক্ষেত্রে আমরা যেন সতর্ক হই, আমরা যেন সেই থেকে শিক্ষা নিয়ে আমরা যেন খালি দলীয় সংকীর্ণতা উঠতে হবে। জাতির স্বার্থ, দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থে, শিক্ষা অঙ্গনের অনুকূল পরিবেশ রক্ষার স্বার্থে আমাদেরকে আরো সহানুভূতিশীল হইতে হবে, উদার হইতে হবে। ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে প্রতি বছর ডাকসু নির্বাচন হবে, কিন্তু আমরা 90 দশকের কথা যদি বলি, তার পরবর্তী সময় আমরা দেখেছি বহু বছর আটকে ছিল ডাকসু নির্বাচন। নির্বাচিত সরকার এসে কি ডাকসু নির্বাচন প্রতি বছর করবে? না, এটা অবশ্যই করা উচিত। ডাকসুর মানে সরকারের একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা অনেক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা পরিবেশ পরিষদ, বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে পরিচালনার দায়িত্ব থাকেন, সবাই সম্মিলিত উদ্যোগে এটা হতে হবে। সেখানে কিন্তু সরকারের তো একটা প্রত্যক্ষ ভূমিকা থাকবে, সেখানে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে একটা ভূমিকা থাকে। সেই ভূমিকার ক্ষেত্রে আমি মনে করি যে সরকারি জনগণের নির্বাচিত কোনো সরকার হলে অবশ্যই সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা, এবং 1 বছর অন্তর অন্তর, যেটা আমাদের সময় আমরা 1990 সালে 6 জনে নির্বাচিত হয়েছিলাম, আমরা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিতভাবে দীর্ঘ 8 বছর আমাকে থাকতে হয়েছিল। এটা জানেন আমাদের তারিক হাসান তারিক ভাই জানেন যে আমাদের 8 বছর থাকতে হয়েছে। শেষ পর্যন্ত আমাদের প্রফেসর, আমাদের একে চৌধুরী স্যার
স্যার ছিলেন তখন ভাইস চ্যান্সেলর, তখন তার কাছে আমরা গিয়ে তখন তাকে আমরা আমাদের অসহায়তার কথা বলে যে এই বুড়ো বয়সে আমাদেরকে আর ডাকসু বিপিজিএস বলতে আমাদের লজ্জা পাচ্ছি, আপনারা অ্যামেন্ডমেন্ট করে আপনার সিন্ডিকেটে মিটিং ডেকে আমরা আপনার এই আমাদের গঠনতন্ত্র আমরা অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করে 1 বছর অন্তর অন্তর ডাকসু হবে। একবার ডাকসু হলে অনন্তকাল চলবে, 29 বছর পরে ডাকসু হলো, এটাকে চিন্তা করা যায় না যে স্বাধীনতা উত্তর 54 বছরে মাত্র এই ডাকসু নিয়ে 8টি ডাকসু হলো। প্রতি 1 বছর অন্তর কতগুলি নেতা বের হতো যা হলগুলিতে ডাকসু থেকে, তারা আজকে জাতির জন্য দেশের জন্য অনেক অবদান রাখতে পারতো। সরকার কেন ডাকসু নির্বাচন আয়োজন করতে চায় না বা ছাত্র সংসদ নির্বাচনের পথে হাঁটতে চায় না? বিরোধী দলের ছাত্র সংগঠন জয়ী হতে পারে এই সংখ্যা থেকে। জনগণ, হ্যাঁ, এটা একটা জনগণের প্রতি যাদের আস্থা বিশ্বাস কনফিডেন্স কম, তারা ভয় পায় যে ছাত্র আন্দোলন হলে, ছাত্র আন্দোলনে যে গর্ববোধের ইতিহাস আছে, তাই তারা মনে করে যে ডাকসুর নেতৃত্বে বা ছাত্র সংসদের নেতৃত্বে আন্দোলন হতে পারে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে যে তাদের কর্তৃত্ব খর্ব হবে, একচাটিয়া কর্তৃত্ব তারা ইয়ে করতে পারবে না, ইউটিলাইজ করতে পারবে না, সেটা ব্যবহার করতে পারবে না। সেই জন্যে মানে তারা চায় না যে ডাকসু নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে তারাও তো কিছু পরোক্ষভাবে তাদের কিছু উদাসীনতা রয়েছে সরকার। এই জন্যে এই ছাত্র সমাজটা আদায় করে নিতে হয় আর কি, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং ক্যালেন্ডারে আমাদের থাকা উচিত যে কোন বছরের কত তারিখে ডাকসু নির্বাচন হবে, নির্ধারিত সময়ের মধ্যে হবে, এবং সেটাকে আমাদের মনে হয় যে এটা এই ব্যাপারে সবাই একটা ঐক্যমতে আসতে হবে, মানে কমিটমেন্ট করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে যেন এইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। কোনো ওজোর আপত্তি দিয়ে ডাকসু নির্বাচন বর্জন করা, প্রতিহত করা বা ইয়ে করা, এটা আমি মনে হয় যে এটা থেকে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাইলে আমার মনে হয় যে ছাত্র সমাজ তাদের শুধু মানে পুঁথিগত শিক্ষার বাইরেও যে জিনিসগুলি আমরা দেখি যেটা বঞ্চিত হয়, যে এক্সট্রা কারিকুলাম বলতে যেটা বোঝায় সাহিত্য, কৃষ্টি, কালচার, আমাদের স্পোর্টস, ক্রিয়া, এগুলো থেকে বঞ্চিত হচ্ছে আমাদের ছাত্র সমাজ। কিন্তু আপনি যেহেতু একজন সাবেক জিএস ডাকসুর, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কিংবা শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু নেতৃত্বের কাজ করার সুযোগ কতটুকুন থাকে? হ্যাঁ, অনেক সুযোগ আছে। আমি মনে করি যে এই সুযোগ, সেটা যারা নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রেখে যে ডাকসুর দায়িত্বগুলো কি, দায়িত্ব শুধু শিক্ষার্থীদের অধিকার মানে মৌলিক অধিকারগুলি প্রতিষ্ঠা করার পাশাপাশি জাতীয় রাজনীতি বা ডাকসু বিপিজিএস কি বলছে এগুলা কিন্তু মানে জাতি দেখে যে ডাকসু থেকে তাদের বিবৃতি কি দিচ্ছে, আমরা তারা কি মনে করছেন। কারণ ডাকসু এই সমাজের শিক্ষিত অংশ হলো মানে ছাত্ররা, তাই ছাত্ররা এই জন্যে এই ছাত্রদের ভূমিকার ব্যাপারে আমাদের জনগণের যে আস্থার জায়গাটা, সেখানে মনে করে যে তারা যে দেশের স্বার্থে কথা বলবে, গণতন্ত্রের স্বার্থে, এই জন্য ডাকসুর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকসু হলে সারা দেশ বাকসু, ইকসু, চাকসু এবং সমস্ত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা হলো, কারণ এটা বন্ধ থাকলে সবগুলি বন্ধ থাকে। এটা হলো মানে ডাকসু হলো কেন্দ্র আর কি বলা যায়। যে কিন্তু এবার যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে বেশিরভাগ প্রার্থীর আসলে নির্বাচনে ইশতেহারে জাতীয় ইস্যু বেশি গুরুত্ব পেয়েছে এবং ক্যাম্পাস ভিত্তিক যে ইস্যুগুলো রয়েছে, হল ভিত্তিক কিংবা শিক্ষার্থীদের কল্যাণ ভিত্তিক যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আসলে কম গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, না গুরুত্ব কম, হ্যাঁ এটা একটা মানে বিষয়, কিন্তু এখানে জাতীয় রাজনীতি যদি ইতিবাচক হয়, মানে জাতীয় যদি গণতান্ত্রিক একটা সরকার থাকে তাহলে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকে। আর যারা থাকবে ডাকসুতে হবে তারাও তখন গণতান্ত্রিক সরকারের কাছে তাদের যে দাবিগুলি, ছাত্র সমাজের যে মৌলিক বিষয়গুলি, শিক্ষা, আবাসিক, তারপর পরিবহন এবং মানে খাদ্যের সমস্যা বা আমাদের ক্যাম্পাসে অনুকূল পরিবেশ, গবেষণা, এই সামগ্রিক বিষয় যে থাকে সেই বিষয়গুলি তখন অটোমেটিকলি আদায় করে নিয়ে আসা যায়। আর দলীয় যদি দলের কোনো ইয়ে হয়, একটা দলের যে লেজুর ভিত্তি যেটা বলতে বোঝাচ্ছেন যে দলীয় প্যানেল থেকে যারা নির্বাচিত, ধরুন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা প্যানেল দিয়েছে, আমাদের সেই প্যানেল যে ফুল প্যানেল যে বিজয় আসে, হ্যাঁ আমাদের আবিদ হামিম মায়াতের প্যানেল যে বিজয়ী হয়ে আসে, নিশ্চয়ই আমরা দল যদি আগামী জাতীয় নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশের জনগণ ভোট দিয়ে মানে আমাদেরকে নির্বাচিত করে দেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, অবশ্যই দেখা গেল যে কমিটমেন্ট যেগুলো করেছে 10 দফা দাবির মধ্যে, যে ইশতেহারে যে দাবিগুলো করেছে, যে শিক্ষাঙ্গনের কি তারা সংস্কার করবে, কি মানে দাবি দেওয়া ছাত্র সমাজের কি সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি চিহ্নিত করেছে। সেই চিহ্নিতগুলো তো দ্রুত সময়ের মধ্যে আবাসিক সমস্যা, পরিবহন সমস্যা, তারপরে তার নতুন হল নির্মাণ থেকে শুরু করে অনেক কিছু বিষয় কিন্তু দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হবে আদায় করে। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আর যাদের সংগঠনের সেইভাবে তাদের অবস্থান নেই, তারা হয়তো সেইভাবে এতটা মানে
মানে তাদের মানে ছাত্র সমাজের মানে তাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু সেটা হয়তো এতটা নাও হতে পারে, মানে এটা হওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এটা। এই জন্য আমি মনে করি আমরা যেটা করতাম আমাদের জন্য যেটা সুবিধা ছিল, আমাদের আগে যে প্যানেল ছিল আমাদের সুলতান মুস্তাক আমাদের ছিলেন, তারা ছিল মানে আমাদের সংগ্রাম পরিষদ থেকে, যার কারণে তারা তাদের মধ্যে অনৈক্য বিভেদের কারণে তারা কিন্তু আন্দোলনটাকে যৌক্তিক পরিণতি নিতে পারে নাই। কিন্তু আমরা যেহেতু একক দল থেকে হয়েছিলাম, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্যানেলে নির্বাচিত হওয়ার কারণে আমরা কিন্তু একক লিডারশিপ আমাদের ছিল। এই কারণে আমরা কিন্তু সব দল মত প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠনকে আমরা জিহাদের লাশকে সামনে রেখে একসাথে এনে আমরা ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্রকে গঠন হলো, যেটা জাতীয় রাজনীতি 15 দল 5 দল 7 দল পারেনি, তা আমরা কিন্তু সেটা সম্ভব হয়েছিল। যার কারণে আমাদেরকে দেখে জাতীয় রাজনীতি ঐক্যবদ্ধ হয়েছিল, তারপর দেশের মানুষ আশান্বিত হয়েছিল। সেই আশান্বিত হওয়ার কারণে কিন্তু 90-এর একটি সফল ছাত্রগণ অভ্যুত্থান সৃষ্টি করে, যে বাইরে ছিলেন আমরা একসাথে ছিলাম আমরা, সেখানে কিন্তু 6 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পেরেছিলাম। তো সেটা সম্ভব হয়েছিল আমাদের, সেভাবে আমরা একক দলতে হয়েছিলাম। আমাদের যে কমিটমেন্ট, আমাদের দীর্ঘ 9 বছর যে আমরা ছাত্রদের অধিকারের দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বৈরাচার সামরিক যন্ত্র এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা ছাত্র সমাজের জনগণের আস্থা অর্জন করতে পেরেছিলাম, যার কারণে আমাদের কিন্তু বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছিল, সংখ্যাগরিষ্ঠ আসন আমরা পেয়েছিলাম ডাকসুতে হলগুলিতে। এই কারণে তো সেটা একটা অ্যাডভান্টেজ আছে আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। 24-এর অভ্যুত্থান পরবর্তী ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। এমন এক বাস্তবতায় ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো যখন কিছুদিন আগে আমরা শুনেছিলাম ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি। এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতির পুনর্জাগরণ ঘটবে কি? অবশ্যই ঘটবে। আমি একটু বিনয়ের সাথে আমার বড় ভাইয়ের সঙ্গে দ্বিমত করব যে 24-এর অভ্যুত্থান কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেই সৃষ্টি হয়েছে। এবং আমাদের পাশের দেশ নেপালে দেখেন, নেপো কিডস বলে একটা টার্ম পলিটিক্সে এসে গেছে, পলিটিক্যাল লিডাররা সব পালিয়ে যাচ্ছে। এবং এই যে পলিটিক্যাল লিডাররা পালিয়ে যাচ্ছে কেন, এবং কেন এই ন্যারেটিভটা তৈরি হলো? পলিটিক্যাল নেতাদের যে অহমিকা, দম্ভ, তাদের বিলাসী জীবনযাপন এবং ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার, এই যে খারাপ উদাহরণ তরুণদের সামনে হাজির হয়েছে, এর বাইরে গোটা রাজনৈতিক ন্যারেটিভকে ছুঁড়ে ফেলে দিয়ে একটা নয়া রাজনীতি নির্মাণের ধারা কিন্তু এখন শুরু হয়ে গেছে। এবং সেটা আমাদের দেশ শুধু না, পার্শ্ববর্তী দেশ নেপাল, ইন্দোনেশিয়া, অনেক জায়গায় এটা হচ্ছে। ফলে এবারের যে ডাকসু, আমি আগেই বলেছি যে তার যে নামকরণের মধ্য দিয়ে এবং ভোটারদের যে সাংগঠনিক এবং রাজনৈতিক পরিভাষা এবং ইলেকশনের যে ম্যানিফেস্টো, যে ইশতেহার, আপনি টোটাল জায়গাটা দেখেন। আমরা যখন একসাথে ছাত্র আন্দোলন করেছি, আমরা যে ন্যারেটিভে কথা বলতাম, যেই লাইনে রাজনীতি করতাম, রাজনীতি এখন সেই লাইনে নাই। রাজনীতির ভাষাটাই কিন্তু বদলে গেছে। সুতরাং আমাদের যে বাচ্চা কাচ্চারা, আমাদের যে নিউ জেনারেশন, তারা হলো হাইটেক পলিটিশিয়ান, তারা হলো আপনার এআই এর যুগের মানুষ, তারা হলো ডিজিটালাইজ। এই হাইটেক জেনারেশনকে ধারণ করার জন্য যে পলিটিক্স দরকার, সেটা কিন্তু আমি চাই বা না চাই, সেটা কিন্তু ডাকসু দিয়ে শুরু হবে এবং তরুণদের মধ্য দিয়ে সেটি আসবে। তার যাত্রাটা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন, প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি প্যানেলের ইশতেহারে কেউ কিন্তু আপনার পুরনো ন্যারেটিভ ইউজ করে নাই। সবাই কিন্তু নিয়ে আসছে কি, তাদের যে একেবারে জীবন ঘনিষ্ঠ যে ইস্যুসগুলো, সেগুলো নিয়ে আসছে। তাদের যে, আমি আগেই বলেছি যে মেয়েদের হলে গাদাগাদি করে মেয়েরা থাকে, শতভাগ আবাসনের কথা এসেছে, ক্যাম্পাসের এনভায়রনমেন্ট, গ্রিন ক্যাম্পাস, এটা এসেছে, ট্রান্সপোর্টেশন, ওয়াইফাই, এগুলো এসেছে। এগুলো তো আগে ছিল। আমাদের যুগে ওয়াইফাই, 25 বছর আগে ওয়াইফাই শব্দের সাথেই কেউ পরিচিত ছিল না, সুতরাং মোবাইলই ছিল না, কম্পিউটার ছিল না। তো এই যে প্রযুক্তিগত যে ব্যবধান, এই ডিজিটাল ডিভাইডটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই পলিটিক্সেও কিন্তু ডিজিটাল ডিভাইডটা আছে। সেটা যদি ধরা না যায়, তাহলে পরে আমরা কিন্তু আজকের এই 2025 সালের এই নয়া ডাকসুকে চিনতে পারবো না। এবং আমার ধারণা, বাংলাদেশের পলিটিক্সেও কিন্তু এক ধরনের একটা রেভলিউশন হবে। অর্থাৎ একটা জেনারেশন চলে আসবে, যে জেনারেশনটা হলো অনেকটা আপনার আমেরিকার যে টেসলা যে তৈরি করেছে, ইলন মাস্কের মতো যে হাইটেক পলিটিশিয়ান জেনারেশন, বা স্টিভ জবসের মতো যে জেনারেশন, এই জেনারেশনটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশেও তৈরি হবে। আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু ডাকসুর মধ্য দিয়ে যে ভাষাগুলো সামনে আসছে, সেই ভাষা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই ভাষা দেখবেন ওখানে একটা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের সাইবার ওয়ার হচ্ছে ডাকসু ইলেকশনকে নিয়ে, এবং সাইবার ক্যাম্পেইন, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে টিকটক থেকে শুরু করে আপনার ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে ইলেকশনে যে এই টার্মসগুলোর ইউজ, এই টেকনোলজির ইউজ, এটা কিন্তু আগে ছিল না। এবং আপনি দেখেন, ফেসবুক বুস্টিং দিয়ে যে পরিমাণ ভোটের ক্যাম্পেইন করা যায়, যত মানুষের কাছে পৌঁছানো যায়, আগে কিন্তু এত প্রার্থীর কাছে মানুষ পৌঁছাতে পারতো না এবং বক্তব্যগুলো নিয়ে যেতে পারতো না। এবং এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে এবং সেই কন্টেন্টের আলোকে ক্যাম্পেইন, এগুলো আগে ছিল না।
ফলে আমরা আগামী দিনের রাজনীতিতে আমরা যদি বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথাও বলি, সেটা কিন্তু ডাকসুর কাছ থেকে শিখবে এবং সেই শেখার যাত্রাটা আমি মনে করি শুরু হয়ে গেছে। এইখানে আমাদের সতর্কতার জায়গাটা হলো কি, আমরা যেন এই প্রযুক্তিটাকে মানব সভ্যতার বিপরীতে, আমরা যেন মানবতার বিপরীতে, আমরা যেন গণতন্ত্রের বিপরীতে এই প্রযুক্তিটাকে ব্যবহার না করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। খায়রুল কবির খোকন, 2 লাইন আপনার মন্তব্য নিয়ে শেষ করব। এ বিষয়ে 2 লাইন আপনার মন্তব্য নিয়ে শেষ করব। হ্যাঁ, ওটার মেরিট ডিমেরিট তো দুটোই আছে, সেটা আমরা কিভাবে ব্যবহার করবো সেটা হলো বিষয়। আমাদের এইটা মানে আমরা এই সনাতন পদ্ধতিতে যাব নাকি আজকে যেটা মানে পৃথিবী অনেক এগিয়ে গেছে, ইন্টারনেট, কম্পিউটার, ইমেলের যুগ, এখন এই ফেসবুকে হাতের মুঠো, এখন এই যে এটা হলো হাতের মুঠো পুরো পৃথিবী আমার এখন। তো এটা দিয়ে আমার নিজের পরিচিতি, আমার কর্মকাণ্ড সবকিছুই মানে কিছু এখন এত দ্রুত পাল্টে যাচ্ছে সবকিছু। আমি ইচ্ছা করলে সবকিছু আমি হাইড করতে পারবো না, আমি সবকিছু হাইড করতে পারবো না। জাতীয় নির্বাচনের সংশয় দূর হলো কি, এক লাইনে যদি জানতে চাই। জাতীয় নির্বাচনে সংশয়, জাতীয় নির্বাচনে আমি মনে করি যে এটা খুব একটা মানে যে নেতিবাচক প্রভাব পড়বে না, ইতিবাচক প্রভাবই পড়বে। কারণ এটা মানে ডাকসুর দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ এবং ছাত্র সমাজ, এবং এই ডাকসুর আজকের এই বাকি সময়টার মধ্যে আমরা আশা করব যে এর মধ্যে যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে তারা সেই ভোট গণনার মধ্য দিয়ে মানে সাধারণ ছাত্রদের বোর্ডে যারা নির্বাচিত হবেন তাদের নাম প্রকাশ হবে এবং ইতিহাস সৃষ্টি হবে। ডাকসুকে ফলো করবে, একটা মডেল হিসেবেই যাবে ইনশাআল্লাহ। আজকের আয়োজন, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।